মানে ভাবি অনেক কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছে, আমারও দেখে খুব খারাপ লাগছে। স্বাভাবিক একটা মানুষকে যখন ব্লেম করা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ডেইলি ব্লগ না, আজকে যথারীতি বসে আপনাদের সাথে কথা বলবো, বক বক করব, অনেক টুকটাক কিছু কথা শেয়ার করব। তো যাদের ভালো লাগবে তারা দেখবেন, আর যাদের মনে হবে যে না কথা শুনতে ভালো লাগছে না তারা স্কিপ করতে পারেন। আমার আম্মা তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন প্রায় 1.5 বছরের কাছাকাছি, তাই না? 1.5 বছরের কাছাকাছি আম্মু আমাদেরকে ছেড়ে চলে গেছে। যেখানে চলে গেছে সেখান থেকে আসলে আর কখনো তাকে আমরা ফিরে পাবো না। এখানে আমাদের সবাইকে আজকে বা কালকে 2 দিন পরে আমাদের সবাইকে সেখানে যেতে হবে। তো আমার আম্মু যেহেতু, আমরা ব্লগিং করি, আমার ভাইয়া ব্লগিং করেছে, আমার ভাবি করেছে, আমার আম্মু চলে যাওয়ার পরে ভাইয়া ধরতে গেলে একদমই ব্লগ ছেড়ে দিয়েছে। কারণ ভাইয়ার ব্লগের সাথে মেনলি রিলেটেড ছিল এই আম্মু। আম্মু সকালে উঠে নাস্তা বানানো থেকে শুরু করে আম্মু কী করতেছে ভাইয়া এগুলাই শেয়ার করতো। তো আর ভাইয়াও কেমন জানি হয়ে গেছে, একটু অন্যরকম হয়ে গেছে আর কি ভাইয়া আম্মু চলে যাওয়ার পরে। আসলে ও লাস্ট 2-2.5 বছর একদম আম্মুর কাছে ছিল। তো তো দেখা গেছে যে স্বাভাবিক ওর প্রতিটা জিনিসেই ও আম্মুকে খুব ফিল করে। আর আমার কাছে একটা জিনিস খুব বেশি মানে মনে হয় যে ও তো আম্মুকে কবরে নামাইছে, কবরে ওই শোয়াই দিছে। তো ওই জিনিসটা হয়তো বা ওর মাথায় থাকে যে আমি আমার মাকে ওই কবরে রেখে আসছি। আমি জানি না, আমার কাছে এটা মনে হয় সন্তান হিসাবে। আমি তো আসলে ওই মোমেন্টটাতে ওইখানে ছিলাম না। তো ওই লাস্ট মোমেন্টের জিনিসগুলো আমি আসলে জানিও না। একরকম শোনা এক জিনিস আর নিজে থেকে জিনিসটাকে ফেস করা এক জিনিস। তো আমি তো শুনেছি। যাই হোক, যেটাই হোক, আল্লাহ যেটা উত্তম মনে করেছেন আমার সাথে সেটাই হয়েছে। আল্লাহ হয়তো ভেবেছেন যে না, আমার ওই মুহূর্ত এখানে না থাকাটাই হয়তো আল্লাহর জন্য, আল্লাহর উত্তম ইশারা ছিল। আমি ছিলাম না। তো আম্মু চলে গেছে। আম্মু যেহেতু আমাদের ব্লগে ছিল, আমি আমার ব্লগে দেখেছেন, আমার ভাবির ব্লগে আম্মুকে দেখেছেন, ভাইয়ার ব্লগে অনেক বেশি আপনারা আম্মুকে দেখেছেন। তো দেখতে দেখতে আপনাদের অনেকের আমার আম্মুর প্রতি একটা ভালোবাসা, একটা শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছে। যারা এখনও কি না মাঝে মধ্যে নখ দিলে বলেন যে এখনও আমাদের আন্টির কথা মনে হলে আমরা আন্টির জন্য দোয়া করি, এখনও নামাজে আন্টির কথা মনে হয় এবং আন্টির জন্য দোয়া করি। তো এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। কারণ যে মানুষটা দুনিয়া থেকে চলে গেছে সেই মানুষটার জন্য আপনারা দোয়া করছেন, আপনারা মানুষটাকে ভালো বলছেন, যদিও সামনে থেকে কখনো আপনাদের হয়তো বা দেখার সুযোগ হয়নি। যারা দেখেছেন তারা তো দেখেছেন, তারা তো জানেন। আর যারা দেখেননি তারা না দেখেই মানুষটাকে শুধুমাত্র মানে ভার্চুয়াল জগতে দেখেই শুধুমাত্র আপনারা মানুষটাকে ভালোবেসেছেন। তো মানুষটা তো আমাদের মা, আমার ভাইয়ের মা, আমার ভাবির শাশুড়ি। তো আপনারা গতকালকে ভাবির ব্লগ দেখেছেন, তার আগেও এটা নিয়ে অনেকেই আমাকে অনেকভাবে মেসেঞ্জারও বলেছেন। আমার যেহেতু ফেসবুক পেজ আছে, এখন পেজের মেসেঞ্জারটা ওপেন, সেখানেও অনেকে মেসেজ করেছেন। আমি দেখেছি, বাট আমি কখনো এটা নিয়ে কথা বলবো আমি এটা চিন্তা করি নাই। বাট গতকালকে আমার ভাবি একটা ভিডিও দিয়েছে এবং ভাবির ভিডিওতে ভাবি বলেছে যে আমার শাশুড়ির তো মেয়েটা এখনও বেঁচে আছে, তো আপনারা আমার শাশুড়ির মেয়ের কাছ থেকেও জিজ্ঞেস করে নিতে পারেন। মানে কথাটা উঠেছে এরকম, মানে কথাটা ভাবির ফ্যামিলিতে, ভাবিরই রিলেটিভের মাধ্যমে কথাটা এসেছে আর কি, যে আম্মু মারা যাওয়ার আগে ভাবির সাথে কথা বলতো না আর কি, ভাবি আর আম্মুর কথা হয়নি 17-18 দিন, এরকম একটা জিনিস এসেছে। তো এটা নিয়ে আপনারা ভাবিকে অনেকভাবে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন। এটা আমি ভাবির ফেসবুক পেজেও দেখেছি, ইউটিউব কমেন্টেও আমি দেখেছি। আপনারা বলেছেন তুমি তোমার শাশুড়ির সাথে কেন কথা বলো নাই, তুমি তোমার শাশুড়ির সাথে কেন কথা বলতা না, এগুলো আপনারা প্রশ্ন করেছেন। তো আমি প্রথমে বলি যে আমি আমি আমার জানা নাই, আমি বলতে পারবো না যে আম্মু আর ভাবি 17-18 দিন কথা বলে নাই। এটা আসলে আমার আমার নলেজের নাই, আমি জানি না। কারণ আমি তো আসলে আমার আম্মার কাছ থেকে শুনি নাই, আমার আম্মা তো আমাকে বলে নাই যে আমি মানে ভাবির কথা বলছি। আম্মু তো তিশা বলতো যে তিশা আমার সাথে কথা বলে না। কারণ মায়েরা কিন্তু মেয়েদের সাথে সব টুকটাক খুঁটিনাটি, আমার যেহেতু দিনে 3-4 বার করে কথা হতো, কথার টপিক কি বলেন, কি করতেছো, সবাই কি করে, এগুলাই তো টপিক। এছাড়া তো আর ওইরকম কোনো টপিক, সিরিয়াস কোনো টপিকে তো কথা হতো না। তো আমার আম্মা কখনো আসলে আমাকে সব কিছুই বলেনি। আর হলেও না বলতো, তাই না? যদি হয়ে থাকে এরকম কিছু তাহলেই না বলতো। তো এরকম কিছু হয়নি, এজন্য বলেনি। আর একটা জিনিস চিন্তা করেন,
একসাথে থাকতে গেলে প্রত্যেকটা আমি যদি আমার মায়ের সাথে একসাথে থাকি, দেখা যেত যে আমারও মাঝে মধ্যে আমার আম্মার সাথে ঝগড়া লেগে যেত। মানে আগে, বিয়ের আগের কথা বলতেছি। বিয়ের পরেও দেখা গেছে যে অনেক সময় অনেক কিছু নিয়ে আম্মুর সাথে ঝগড়া করেছি, ফোন কেটে দিয়েছি। এগুলো অনেক মিস করি আসলে এখন। এগুলো আপনারা নিজেরাও রিলেট করতে পারবেন নিজেদের সাথে, কারণ আমাদের না মানে একটা ঝগড়ার জায়গা থাকে, বিশেষ করে বিয়ের পরে মায়ের সাথে মেয়েদের একটা অন্যরকম রিলেশন। আমার মনে হয় যে একটা রিলেশনটা একটু চেঞ্জ আসে, একটা অন্যরকম রিলেশন চলে আসে মা মেয়ের মধ্যে। তো এমনও সময় গেছে যে আম্মু হয়তো আমি আম্মুর সাথে ঝগড়া বলতে আর কি, মানে হয়তো বা কোনো কিছু নিয়ে আমি একটু রাগ করছি। আম্মু হয়তো বললো যে এখন কথা বলবো না, তুই এখন ফোন রাখ, তোর এখন মাথা গরম, পরে কথা বলবো। আম্মু বলে ফোনটা হয়তো বা কেটে দিছে। এরপরে আমি ফোন দিতেই আসি। আম্মু ধরলে আমি সেম কথাগুলো আবার বলতেছি, আম্মু বলছে তুই রাগ। এরকম করে যে কতবার আম্মু ফোন কাটতো আর কতবার আমি ফোন দিতাম, তার কোনো হিসাব নাই। তো সেই জিনিসগুলো তো আসলে এখন আর হাজার চাইলেও পাবো না, বা ওই জায়গাটাও আমার এখন আর নাই যে এরকম কারোর সাথে আমি করব, বা এই জায়গাটা আর এখন আসলে ইচ্ছাও করে না সত্যি কথা বলতে। মানে ওই যে একটা অধিকারের জায়গা, ওই অধিকারের জায়গাটা তো আসলে আমার জীবন থেকে একদম টোটালি চলে গেছে। তো একটা মা মেয়ে, বনে বনে, শাশুড়ি বউতে টুকটাক কথা কাটাকাটি মনোমালিন্য কি হয় না? আমি আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ির সাথে 2.5 বছর থেকে এসেছি। আমার শাশুড়ির সাথে কি আমার কখনো কোনো কিছু নিয়ে কোনো খারাপ লাগা তৈরি হয়নি? আমার শাশুড়ির কি আমার কোনো কিছু খারাপ লাগেনি? আমার কি আমার শাশুড়ির কোনো কিছু খারাপ লাগেনি? সেটা আমরা আমাদের নিজেদের মধ্যে সর্ট আউট করে নিছি। আমার যদি মনে হয়েছে যে মা আমার কোনো কারণে কষ্ট পেয়েছে, আমি গিয়ে বলছি মা আমি সরি, আসলে আমি হয়তো কথাটা বুঝে বলি নাই, না বুঝে বলে ফেলছি। জিনিসটা ওইখানেই আমাদের ঠিকঠাক হয়ে গেছে। তো এরকম হইতেই পারে। আমার আম্মু আসলে ওই ছেলের বউয়ের সাথে কি হইলো বা কি না হইলো, আম্মু আসলে ভাবিকে অনেক ভালোবাসতো। আম্মু হলো আমার তিশা ছাড়া কথা বলতো না, যেটা সত্য কথা। মানে কারোর সাথে কথা বলতে গেলেই বলতো আমার তিশা, এটা বলতো আম্মু। আর আপনারা যদি এখন বলেন যে আপনার মা স্বার্থের জন্য ভালোবাসতো, তাহলে এটা সম্পূর্ণ ভুল। কারণ আমার আম্মা আসলে কোনো কিছু নিয়ে কারো উপরে ডিপেন্ড ছিল না, আলহামদুলিল্লাহ। আমার আব্বার পেনশন ছিল, আমাদের বাসা ভাড়া ছিল, আমাদের আল্লাহর রহমতে যতটুকু জায়গা সম্পত্তি আছে সেগুলো থেকে খাজনা আসে। খাজনা হয়তো বুঝে থাকবেন, বাগান বিক্রি করলে সেখান থেকে একটা আলহামদুলিল্লাহ টাকা আসে। আমার আব্বার পেনশনের টাকা আমার আব্বু আমার আম্মার জন্য ব্যাংকে রেখে গিয়েছিলেন, যেটা কিনা আমার আম্মুর খরচও করতে হইতো না। ব্যাংকে যেটা থাকতো সেটা ব্যাংকেই থাকতো, আম্মুর খরচও করা লাগেনি। এগুলা দিয়েই আম্মুর হয়ে যেত। তো আম্মা কখনো আমাদের উপরে ডিপেন্ড ছিল না। এমন না যে আমরা টাকা দিব আমার মা ডাক্তার দেখাবে, বা আমরা টাকা দিব মা আমার মাই জিনিসটা কিনবে, এরকম কিছুই না। আম্মুকে যদি জিজ্ঞেস করতাম আম্মু তোমার কিছু লাগবে, তোমার জন্য কিছু পাঠাবো, আম্মু আমি টাকা পাঠাই, আম্মু বলতো না আমার যদি কখনো লাগে আমি বলবো, আমার এখন দরকার নাই। অনেকে আছে না যে ছেলের কাছে বলতে থাকে, না 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 দরকার হলেও অনেকে কিন্তু বলে থাকে না যে এটা লাগবে ওইটা লাগবে সেটা লাগবে। আমার আম্মাকে আমি দেখেছি, বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, আমার আম্মু কোনোদিন আমার ভাইকে 1 প্যাকেট বিস্কুটও আনতে বলেনি। আমি আর ভাবি আম্মুকে বকাবকি করতাম, আমি বলতাম, ভাবি বলতো যে আম্মু তুমি বলো না কেন, ভাইয়াকে বলো না কেন, তাহলে তো ভাইয়া বুঝবে না যে জিনিসটা আনতে হয়, একটা জিনিস আনা লাগে, এটা তো ভাইয়া বুঝবে না। ভাবিও বলতো যে মা আপনি আপনার ছেলেকে কেন বলেন না। তা আম্মু বলতো যে আমার ওকে কষ্ট দিতে ভালো লাগে না। এই যে বাজারের জিনিসগুলো, আপনারা তো এটা নিয়ে অনেক রকমের কথা বলেছিলেন, মা বৃদ্ধ হয়ে গেছে, মা বাজার করে, ছেলে যায় না। আমার আম্মা নিজে করতে পছন্দ করতেন। এখানে ভাইয়া হাজার চাইলেও আম্মু বলতো যে না তুমি তো করবাই, আমি না থাকলে তো তুমি করবাই। আসলেই তো এখন তো করতে হচ্ছে না, এখন তো মা নাই, এখন তো করছে, 1.5 বছর ধরে তো করতেই হচ্ছে। ভাবি করতেছে, না হলে ভাইয়া করতেছে। আর ভাবি কেন এত আম্মুকে মিস করে জানেন? কারণ আমার আম্মা থাকতে আমার ভাবির কখনো কোনো কিছু নিয়ে বিন্দু পরিমাণ চিন্তাও করতে হয়নি। তো ওই যে আপনারা যে বলেন কথা বলেনি, শাশুড়ি বৌমা 17 দিন 18 দিন কথা বলেনি, আসলে এটা আমার জানা নাই। গতকালকে ভাবির ভিডিওটা দেখে আমার খারাপ লাগছে যে ওই যে ইনসিডেন্টের কথা ভাবি বলেছে যে তাবিয়ার কাছে রেখে ভাবি হলো ঈশ্বরদী বাজারে গিয়েছিল। তাবিয়া তো আম্মুর কাছে থাকতো, আম্মুর সাথে কোথায় কোথায় চলে যেত। তো হ্যাঁ, ওই দিন আম্মুর বুকে ব্যথা হয়েছিল এটা আমি শুনেছি, কিন্তু আম্মু যে হামাগুড়ি দিয়ে উপরে উঠছে এটা আমি শুনি নাই, এটা আমি জানতাম না। এটা আমি কালকে ভাবির ভিডিওতে জেনেছি। আমার অনেক খারাপ লাগছে যে আম্মু তো বলে নাই, আম্মু তো বলতে পারতো, আমি তো এটা জানি না। এটা ভাবিও অনেক পরে শুনছে যে
আম্মু ব্যথায় হামাগুড়ি দিয়ে উপরে উঠছে। আমি আসলে জানতাম না জিনিসটা। আমি শুনেছি যে আম্মুর বুকে পেন হয়েছিল, কারণ আম্মুকে ডক্টর বলেছিল যে আপনার বুকের একটা রগ একটু মোটা হয়ে গেছে, এজন্য আম্মুর মাঝে মধ্যে বুকে পেনটা হতো। তো ওইটার জন্য আম্মুর মেডিসিন ছিল আর কি, মেডিসিন চলতো। আর আমার আম্মা না মানে এই জিনিসটা না করা ঠিক না, এটা আমি সবাইকে বলবো। আমার আম্মু না মানে খুব নিজের প্রতি একটা মানে ভাবতো যে আমি অনেক স্ট্রং, আম্মু এটা চিন্তা করতো। তো আম্মু যখন কিছু হলেও আমাদেরকে মানে ওইভাবে বলতো না, আমরাও ভাবতাম যে হ্যাঁ আমার আম্মা তো স্ট্রং, আলহামদুলিল্লাহ আমার আম্মু সব করতেছে, এটা করতেছে, তার কাজের মধ্যে আছে, সে তো অনেক স্ট্রং। কিন্তু এটাই উচিত যে নিজে এত স্ট্রং দেখানোর আসলে দরকার নাই, কারণ নিজে যখন দেখবেন যে আপনি যখন দেখাবেন আপনি অনেক স্ট্রং, আপনার সারাউন্ডিং যারা থাকবে তারা ভাববে যে উনি তো অনেক স্ট্রং, ওনার সাথে আমরা সব শেয়ার করতে পারি। ওই যে আমি বলেছিলাম না যে আমার আম্মা যখন মারা যায় ওই টাইমটাতে আমার খালাতো ভাইয়ের ওয়াইফটাও তো মারা গিয়েছে আম্মু মারা যাওয়ার 11 দিন পরে। তো আমার ওই খালাতো ভাইয়ের ওয়াইফটা তো ঢাকাতে ভর্তি ছিল, উনি খুব সিরিয়াস টাইপ ছিল। তো তখন দেখা যেত মানে ঢাকা থেকে আমার খালার বাসায় কোনো ফোন যেত না, কোনো নিউজের দেওয়ার দরকার হলে আমার আম্মুকে ফোন দিয়ে দিত যে আমার ওই ভাবির নাম ছিল তানিয়া, তানিয়ার আজকে এরকম ক্রিটিক্যাল অবস্থা, তানিয়ার আজকে আইসিইউতে নেওয়া হয়েছে, তানিয়া আজকে খেতে পারছে না, তানিয়ার আজকে গা ফুলে গেছে। তো এই নিউজগুলো না আম্মুকে দিত, সবাই দিত, দিয়ে বলতো যে আমার খালাকে যেন আস্তে ধীরে বুঝায় বলে। ওই ভাবতো যে আমার আম্মা অনেক স্ট্রং, আমার আম্মা অনেক স্ট্রং। তো আম্মু এই জিনিসগুলোতেও আম্মু খুব টেনশন করতো, আমাকে ফোন দিয়ে বলতো যে আমার বোনের এই ছোট ছেলের বউটা যদি মারা যায় বা কিছু হয়ে যায় তাহলে ছোট বাচ্চাটার কি হবে। মানে আমার খালাতো ভাইয়ের ছোট একটা বাচ্চা আছে, ওর বয়স 6 পার হয়ে সম্ভবত 7 চলতেছে বা 6 চলতেছে এরকম হবে আর কি। যে বাচ্চা, ওর নাম রাফসানের কি হবে ওর মার যদি কিছু হয়ে যায়। তা আমি বলতাম মা শুনো, দুনিয়াতে আসলে কেউ না মানে কেউ না থাকলে কারোর জন্য কিছু পড়ে থাকে না। হ্যাঁ অবশ্যই যদি ভাবি না থাকে, ভাবির যদি কিছু হয়ে যায় বাচ্চাটা মা হারা হবে, কিন্তু ওর জন্য আল্লাহ যেটা উত্তম মনে করবেন সেটাই হবে। আম্মু খুব টেনশন করেছে ওই কয়টা দিন, খুবই টেনশন করছে, এটা আসলে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। মানে আমি তো তখন আম্মুর সাথে কন্টিনিউয়াস কথা বলতাম, আম্মুকে বলতাম যে তুমি এইসব নিয়ে টেনশন কেন করতেছো। ভাইয়া ফোন দিয়ে বলতো, মানে মাঝে মধ্যে আম্মু ফোন দিয়ে হাউমাউ করে কান্না করতো। একদিন এরকম ফোন দিয়ে পুরা বলতেছে যে ভাবি নাই, মানে ওই ভাবি মারা গেছে এরকম মানে আমাদেরকে জানাচ্ছে, কান্নাকাটি শুরু করে দিছে। আমি বললাম যে আম্মু তুমি কান্নাকাটি করো না, তুমি একটু রিলিফ হও, চুপচাপ হও, কান্নাকাটি করো না, আগে বুঝো জিনিসটা কি। তারপরে জানা গেল যে না মানে একদম সিরিয়াস পর্যায়ে চলে গেছিলো, পরে হার্টবিট পাওয়া গেছে, তারপরে আস্তে আস্তে একটু ভালোর দিকে আসছে। তা আমি তখন বললাম দেখো তুমি কান্নাকাটি করে তোমার শরীরটাকে দুর্বল করলা না। তো ওই দিন যেদিন কিরকম নিউজ গেছে যে নাই, তো এই নিউজটা আম্মুর কাছে গেছে। আম্মুর কাছে যখন নিউজটা গেছে, যাওয়ার পরে আম্মুকে বলছে যে আমার খালার বাড়িতে এসে আমার খালাকে বলার জন্য আর কি নিউজটা। তো আমার খালাকে যেন নিউজটা আম্মু বলে। তো আম্মু ওই মুহূর্তে একদম মানে তাড়াহুড়া করে আম্মু খালার বাড়িতে মানে আসার জন্য রেডি হয়েছে। আমাদের 5 মিনিট বা 10 মিনিটের ডিস্টেন্স আপনারা জানেন। তো আসতে গিয়ে মাঝখানে আমার আম্মার চাচাদের বাড়ি পড়ে, ওইখানে এসে আম্মু অসুস্থ হয়ে গেছে, আম্মুর বুকে ব্যথা শুরু হয়ে গেছে ওইটুকুে। মানে একে তো টেনশন, তার মধ্যে মানে দৌড়াদৌড়ি করে হেঁটে আসছে, আম্মুর বুকে ব্যথা শুরু হয়ে গেছে। তারপরে আমার ওই খালারা মানে আম্মু চাচাতো বোনেরা আম্মুকে ঘরে নিয়ে গিয়ে বসায়ে তারপরে মাথায় পানি টানি দিয়ে ফ্যান ট্যান ছেড়ে দিয়ে তারপরে আম্মুকে একটু ঠিক করেছে। এগুলো আমি পরে শুনেছি, জানেন, এগুলো আমি জানতাম না। তো ওই যে সবাই ভাবতো আমার মা অনেক স্ট্রং, এজন্য সব কিছু আমার মায়ের উপর দিয়ে আসলে সবাই চেষ্টা করতো বলার আর কি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এরকম কিছু আমার জানা নাই, আমি জানি না। আর ওই যে যেটা বললাম, কোনো কারণে কখনো যদি কোনো মনোমালিন্য হয়ে থাকে সেটা খুবই স্বাভাবিক জিনিস, এটা একদমই সিম্পল একটা জিনিস। আর ওগুলো নিয়ে কখনোই আমার আম্মাকে আমি দেখি নাই যে আমাকে ফোন দিয়ে বলা বা এটা নিয়ে কোনো ঝামেলা করা, এটা আমার মার মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ ভাবি এবং আম্মুর সম্পর্কটা খুবই সুন্দর ছিল মাশাল্লাহ। কারণ দেখেন ভাবি এখন প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে আম্মুকে মিস করে, আমাকে বলে, কারণ ভাবির সাথে প্রতিদিন আমার কথা হয়, আমাকে বলে যে আমার খুব মার কথা মনে হয়, জানিস মা থাকতে আমার ঘরের বাইরেও বের হইতে হয় নাই কোনো কিছুর জন্য, মা সব কিছু হাজির করতো। মা থাকতে আমাকে কেউ কিছু বলতে পারতো না, 2টা কথা বলতে গেলে 10 বার চিন্তা করতো। মা থাকতে বড় একটা ছায়া ছিল মাথার উপরে। তো মা থাকতে আমার কখনো তাবিয়া তানকে নিয়ে টেনশন করতে হয় নাই। তো আম্মুর কাছে তাবিয়া তো একটা অন্যরকম ইমোশন ছিল, তাই না? তো
তাবিয়া তো এখনও অনেক বেশি আম্মুকে মিস করে, অনেক বেশি আম্মুকে ফিল করে। আর ওই যে যেটা বললাম যে আম্মুকে কেউ কিছু বলার সাহস আম্মুকে কখনোই কেউ পাবেও না, কারো ছিলও না, কারণ আমার আম্মা কারো উপরে ডিপেন্ড ছিল না। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন একটা মানুষ কারো উপরে ডিপেন্ড হয় তখন মানুষটা কিন্তু একটু নত হয়ে থাকে বা চিন্তা করে যে আমি তো ওর উপরে ডিপেন্ড, আমি ওদের সাথে যদি এখন কোনো কিছু নিয়ে কথা কাটাকাটি হয় বা কিছু হয় আমার তো সমস্যা হবে। তো আমার আম্মার ওরকম কোনো ডিপেন্ড কারোর উপরে ছিল না, বরং আমরাই দেখা গেছে আম্মুর কাছ থেকে অনেক সময় অনেক কিছু নিয়েছি, পেয়েছি। তো এগুলো আসলে একদমই মানে খুবই সামান্য ব্যাপার, খুবই সিলি ব্যাপার। আমরা মানুষ, আমরা সামাজিক জীব, আমরা একটা ফ্যামিলির সাথে বসবাস করি। একটা ফ্যামিলির সাথে বসবাস করতে গেলে আমাদের কত রকমের কত কিছু একসাথে নিয়ে বসবাস করতে হয়। তো আপনারা যদি একটা মানুষকে প্রত্যেকটা মুহূর্তে কি একটা কথা শুনে আসছেন, ধরেন আজকে থেকে 1-1.5 মাস বা 2 মাস আগে, তো ওই মানুষটাকে যদি আপনারা প্রতিটা মুহূর্তে একটা কথা নিয়ে যদি সব সময় বলতে থাকেন, হ্যাঁ তুমি তোমার শাশুড়ির সাথে কথা বলো নাই, তুমি তোমার শাশুড়ির সাথে কথা বলো নাই। আপনারা দেখেন যখন আম্মু বিদায় দিল ভাইয়াদেরকে, ভাইয়ারা যখন ভাবিদের বাড়িতে ঢাকায় যাচ্ছিল, বিশেষ করে ঢাকায় ফার্স্টে ডক্টর দেখাইতে গেছে, তো ঢাকায় যাচ্ছিল, তখন তো আম্মু সব খাবার দাবার এইটা সেটা বেঁধে দিয়ে ভাবির সাথে কথা বলে তাড়াতাড়ি চলে আইসো, তাবিয়াকে কোলে নিয়ে আদর করে বিদায় দিছে। সেই ভিডিওটাও মনে হয় সম্ভবত এখনও আছে ভাইয়া চ্যানেলে বা ভাবির চ্যানেলে। তাহলে কিভাবে আপনারা এটা মনে করেন যে কথা বলেনি? আমার যেদিনকে মারা যায় সেদিনকেও আম্মুর সাথে সকালবেলা কথা হয়েছে ভাবি। আম্মু বলেছে যে তোমার ছেলে ডিম ছাড়া ভাত খাইতে চায় না, ওই যেগুলো করতো আর কি ওরা দাদির সাথে করে। তো সব নাতি নাতনিরাই দেখা যায় দাদির সাথে একটু আহ্লাদ করে, দাদি তো যেভাবেই হোক এটা ম্যানেজ করেই দিবে, ওরা জানে। তো এরকম আর কি। আর আমার টান তো অনেক চাপা স্বভাবের, টান আসলে কখনো কোনো কিছু ওইভাবে বলতে চায় না যে ও দাদিকে মিস করে কিনা বা দাদির কথা মনে পড়ে কিনা, ও আসলে বলতে চায় না। কিন্তু ও হয়তো ভিতরে ভিতরে অনেক ফিল করে ও দাদিকে, কারণ দাদি তো সাথে তো বেশিরভাগ টাইমটাও থাকতো না। ভাবি ভাইয়া তখন ভাবিদের বাড়িতে যেত, ওকে কিন্তু রেখেই যেত, কিন্তু থাকতোই। আর আম্মু বলতো তো যে এখন তাবিয়ার সাথে যায়, এখনও ছোট তো তাই, আর একটু বড় হলে তাবিয়াকেও পাঠাবো না, তাবিয়াও দেখবা যে আমার কাছেই থাকবে। তা আপনাদের কাছেও আমার রিকোয়েস্ট যে এই জিনিসগুলো নিয়ে আসলে বারবার একটা মানুষকে যখন আপনারা বলবেন, দেখেন মানে মানুষটা যখন অনেক বেশি কষ্ট পায় আর সহ্য করতে পারে না, তখন কিন্তু মানুষদের সে চোখ দিয়ে মানে টপ টপ করে পানি পড়তে থাকে, মানে তারা আর কোনো কিছু বলার ভাষা তখন তাদের থাকে না। আর আমার তো আসলে লাইফে বলেন, আমার তো ওই বাবা মা সেক্টরটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেছে। তো আমার এখন আছে আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি বলতে ভাই ভাবির ফ্যামিলি। তো আমি আসলে এদের সবাইকে নিয়ে হ্যাপি থাকতে চাই। বাবা মাকে হারিয়ে ফেলছি, এটা আল্লাহর ইশারা, আল্লাহ চাইছেন। আমি এখানে যদি এখন বলি আমার মাকে এটা করাইলে আমার মা থাকতো, ওইটা করাইলে আমার মা থাকতো, কখনোই না। আমার একটা ফ্রেন্ডের মা রিসেন্ট মারা গিয়েছে, আপনাদেরকে বলেছি, আপনারা শুনেছেন। 1.5-2 মাস হবে আর কি আমার ফ্রেন্ডের মা মারা গেছে। তো লাস্ট টাইম ওর সাথে যেদিন আমার কথা হচ্ছিল, তো আমার ফ্রেন্ড আমাকে বলতেছিল, নিশি কখনো এটা মনে করবি না যে আন্টি হঠাৎ করে চলে গেছে, তোরা চিকিৎসা করাইতে পারিস নাই, এটা কখনো মনে করিস না দোস্ত। আমরা তো আমার মাকে 7 দিন 8 দিন ল্যাবেডে রাখলাম, অপারেশন হইলো, এত চিকিৎসা করাইলাম, কই আমার মাকে তো ধরে রাখতে পারলাম না, কারণ আমার মার ওই সময়ই যাওয়ার সময়টা ছিল। তো এটাই আসলে আমরা যতই চাই, আমরা যতই বলি ওইটা করলে হয়তো বা, আমারও মাঝে মধ্যে মনে হয় যে আমার কাছে 3 মাস ছিল, আমি যদি তখন একটু আম্মুকে বলতাম যে আম্মু তোমাকে চলো এটা ডাক্তার দেখাই বা ওইটা করি, কিন্তু আম্মু আসলে ওই সময় অসুস্থ ছিল না, একদম আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। আম্মু আমার সাথে কত জায়গায় ঘুরে মানে বেড়াইছে, কত শপিং মলে নিয়ে গেছি, আপনারা নিজেরাই দেখছেন কত টাইম আম্মুর সাথে স্পেন্ড করছি। একবারের জন্য কি আপনাদের মনে হয়েছে হ্যাঁ আম্মুর যে দাঁত ছিল না এই কারণে আম্মু মুখটা একটু চাপা লাগতো? এছাড়া কিন্তু আম্মু আল্লাহর রহমতে আমার কাছে 3 মাস ছিল, কখনোই আম্মুর ফিল হয় নাই যে আম্মু অসুস্থ বা এরকম কিছু। বা আম্মু যদি এরকম হইতো তাহলে কি আমি ঘরে বসে থাকতাম? বা আমি তো মেয়ে, আমি তো আসলে আমার পক্ষে তো এটা তো ইয়ে করা, আমার আম্মু যদি বাড়িতেও যদি এরকম কিছু হইতো, আম্মু কি ঘরে, ভাইয়া কি ঘরে বসে রাখতো? আমার ভাইকে তো আপনারা ইউটিউবে দেখেন এই কয়দিন, আমার ভাই, আমার বাবা যখন কিডনির ধরা পড়লো তখন তো আমার ভাই পাগলের মতো আমার বাবাকে কোথায় কোথায় নিয়ে গেছে, একদম ইন্ডিয়ার চেন্নাই পর্যন্ত নিয়ে গিয়ে চিকিৎসা করাই নিয়ে আসছে, কিন্তু আর যে হায়াত ছিল না।
হায়াত তো ছিল না, আমরা তো রাখতে পারি নাই। তো সেম আম্মুর ক্ষেত্রেও আমি এটাই মনে করি না, এটাই আসলে, এটাই আল্লাহর ইশারা। তো একটা মানুষকে বারবার একটা জিনিস নিয়ে বারবার যখন আপনারা হার্ট করতে থাকবেন, তখন মানুষটা আস্তে আস্তে আসলে অনেক কষ্ট পেয়ে অনেক সময় দেখা যায় যে ডিপ্রেশনে চলে যায়, হতে পারে, কত কিছুই হতে পারে। তো রিকোয়েস্ট করব আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে আপনারা আর কথা বলেন না। যাদের হারায় যায় তারাই বুঝে, যাদের হারাবে না তারা কখনো এই জিনিসটা ফিল করতে পারবে না। আমরা বুঝি আমরা আমাদের জীবন থেকে কি হারাই ফেলছি, কত মূল্যবান সম্পদ হারাই ফেলছি, যেটা কিনা হাজার চাইলেও আমরা আর পাবো না। এই যে দেশে যাব, সব দিক দিয়ে আনন্দ, কিন্তু জানেন কত বড় একটা শূন্যতা আমার ভিতরে। আমি দেশে যাব, আমি আমার মার জন্য একটা সিঙ্গেল চকলেটও কিনতে পারতেছি না, যেটা কি এটা আমি বলতে পারবো যেটা আমি আমার মার জন্য কিনেছি। তো এটার যে কষ্ট, এই কষ্টটা তো আমি কাউকে বলে বোঝাইতে পারবো না, আমি কাউকে বলিও না। আমার আমার ভিতরের ফিলিংসগুলো একমাত্র আমি আমার আল্লাহকে বলি। আমি আমার আল্লাহকে বলি যে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য, শক্তি, সাহস সব কিছু তুমি আমাকে দিবা। আমি জানি তোমার কাছে চাইলেই আমি পাবো, আদারওয়াইজ আমি কারোর কাছে চাইলেই কিছু পাবো না। যাই হোক, আজকে অনেক কথা বললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেহেতু মানে ভাবি অনেক কষ্ট পেয়েছে, কান্নাকাটি করেছে, আমারও দেখে খুব খারাপ লাগছে। স্বাভাবিক, একটা মানুষকে যখন ব্লেম করা হয় বারবার বারবার বারবার, যে জিনিসটা ও করে নাই সেটা নিয়ে যখন ব্লেম করা হয় তখন তো স্বাভাবিক তার খারাপ লাগা কাজ করে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।